অনেক দিন আগের কথা। উদয়পুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা উদয় চৌধুরীর ছিল 7টি রানী, কিন্তু রাজার এত সম্পদ থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। রাজ্যে এত সুখ, অথচ আমাদের ঘর আজও সন্তান সুখ থেকে বঞ্চিত। মহারাজের দিকে আর তাকাতে পারি না। আমরা 7টি রানী, আমাদের একজনের ঘরেও কোনো সন্তান নেই। কবে যে আমাদের ভাগ্য প্রসন্ন হবে কে জানে। বদ্যি, কবিরাজ, জ্যোতিষী সবাই এলো, কেউ কিচ্ছু করতে পারলো না। সবই আমাদের কপাল। আমাদের এত কিছু আছে, অথচ আমাদের মা ডাক শোনার ভাগ্য লিখতেই হয়তো বিধাতা ভুলে গেছেন। না সেজো, ওসব ভেবে আর কি করব? সুদিন একদিন আসবেই, সে প্রতীক্ষাতেই থাকতে হবে। আমাকে কেউ একটু সাহায্য করুন, অনেক দূরের গ্রাম থেকে এসেছি। এই নাও, এগুলো সব তুমি নিয়ে যাও। মহারানী জয় হোক। মা, আমাকে তো খুশি করলে, তোমার মনে সুখ নেই কেন? কি করে সুখ হবে বলো তো? আমরা 7 রানী বোনের মতো, কাউকে ছেড়ে কেউ কোনো কাজ করি না। মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন, অথচ দেখো আমরা কোনো রানী তাকে সন্তান সুখ দিতে পারিনি। এই ফলটা রাখো, এটা তোমরা খাবে। দয়াল চাইলে তোমাদের আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। যদি তোমার কথা সত্য হয়, তবে তোমাকে আর কোনো দিন ভিক্ষা করতে হবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। এতদিন তো কত কিছুই খেলাম, কিছুতেই তো কিছু হলো না। ও কি কথা সেজো, কোনো কিছুই অবহেলা করা উচিত নয়। এটা খেলে তো মরে যাব না, একবার চেষ্টা করতে দোষ কোথায়? একবার খেয়েই দেখি। কিন্তু ভিখারি তো চলে গেল, এটা কেমন করে খাবো, কোন নিয়মে খাবো তা তো বললো না। তোমরা সবাই গোসল করে শুদ্ধ কাপড় পরে এসো, আমি এটি সমান 7টি ভাগে ভাগ করে তোমাদের দেব। বড় রানীর কথা সবাই মেনে চলে। তারপর সবাই একসাথে সেই ফল খায়। আমি বাণিজ্যে যাব, ফিরবো 6 মাস পর। মহারাজ, আপনার সিদ্ধান্ত যথার্থ, তবে আপনি 2 দিন পরে যান। সূর্যগ্রহণ আগামীকাল, এ সময় বাইরে যাওয়াটা শুভ নয়। আমার জীবনে শুভ বলে কিছু আছে কি ছোট রানী? দেখো না, একটা সন্তানের আশায় 7টা বিয়ে করলাম, অথচ আজও আমার বাগান ফুল শূন্য। তাই বলে হতাশ হবেন না মহারাজ। আশাকে বাঁচিয়ে না রাখলে আশা পূরণ হবে কেমন করে? আমিও তো আশা করতে চাই মেজরানী, কিন্তু মনের জোরটা কোথায় যেন ফিকে হয়ে গেছে। মহারাজ, আপনার জন্য মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। পূর্ব দিকের প্রজারা সমস্যায় আছে। সবার সমস্যা তো আমি সমাধান করি, আমার সমস্যা কে সমাধান করবে? তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কারণে চিন্তিত? তখনই বড় রানী মাথা ঘুরে পড়ে যায়। বড় রানী, তোমার কি হয়েছে? চোখ খোলো। মহারাজ, রাজবৈদ্য মশাইকে খবর দিন। সবাই বড় রানীকে তার কক্ষে নিয়ে গেল। সবাই খুব চিন্তিত। রাজবৈদ্য ভালো করে বড় রানীকে পরীক্ষা করলেন। বৈদ্যমশাই, কি হয়েছে? বড় রানী ঠিক আছে তো? আপনি তো কিছু বললেন না। খুশির খবর মহারাজ, বড় রানী সন্তান সম্ভবা। এ যে আমাদের রাজ্যের জন্য বিশেষ সংবাদ। তবে মহারাজ, বড় রানীর বিশেষ যত্নের প্রয়োজন। আমরা আছি তো, আমরা সব দেখে রাখবো।
আপনি একদম চিন্তা করবেন না। যে আসছে সে তো একজন বাবা পাবে, কিন্তু 7টি মা পাবে। তাকে এত ভালোবাসবো যে সবাই তাকিয়ে দেখবে। প্রজাদের ডাকো, সবাই উল্লাস করো, দরিদ্র সেবার আয়োজন করো, মিষ্টি বিতরণ করো। আজ এত বছর পর আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। মহারাজ, আপনি শান্ত হন, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি বাবা হবেন, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি বাণিজ্যে যাওয়াটা বন্ধ করুন। এ সময়ে বড় রানীর পাশে আপনাকে প্রয়োজন। বেশ, তাই হবে। এই নাও বৈদ্য, এটা তোমার পুরস্কার। তুমি আজ সেই খবর দিয়েছ যেটার অপেক্ষায় পথ চেয়েছিল গোটা রাজ্য। রাজ্যে সবাই খুব খুশি ছিল। এদিকে সবাই ভিখারির অবদান প্রায় ভুলেই গিয়েছিল। বড় রানী, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? বলো, তুমি কি খেতে চাও? আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন মহারাজ। আমাদের জীবনে যে মানুষটা এত খুশির রঙে রাঙিয়ে দিয়েছে, আমি তাকে কিছু দিতে চাই, যাতে তার সারাটা জীবন দুধে ভাতে কেটে যায়। কে কে সেই মানুষ? সে এক ভিখারি। সে যে কোথায় থাকে তা আমি জানি না, তবে আমি তাকে কথা দিয়েছিলাম। এই, কে আছো? রাজ্যের সকল ভিখারিকে ডেকে নিয়ে এসো। আজ কাঙালি ভোজের ব্যবস্থা করো। এরপর রাজ্যের সকল ভিক্ষুক কাঙালি ভোজে এলো। রাজ্যের সকল ভিক্ষুক এলেও সেই ভিক্ষুককে কোথাও দেখতে পাওয়া গেল না। এদিকে এক ভিখারি খাবার সময় খাবারের মধ্যে অনেকগুলো চুল দেখতে পেল, আর সেই চুল দেখে ভিখারি খাবার ছেড়ে উঠে পড়ল আর বলল, যে কেশের জন্য খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ও কি কথা! এই যাও তো যাও, একেই খেতে পায় না, তার উপর আবার অভিশাপ করে। সব বেঈমান। রাজা যতই করুক কোনো নাম নেই। কি হয়েছে দাসী? দেখুন না ছোট রানীমা, এই ভিক্ষুক বলছে চুল পড়া খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ওখানে তো কেউ নেই। যাও দাসী, তাকে খুঁজে নিয়ে এসো। সে তার অভিশাপ তুলে না নিলে সেটা যদি ফলে যায়, তখন অনর্থ হবে যে। যাও। কিন্তু অনেক খুঁজেও ওই ভিখারিকে কোথাও পাওয়া গেল না। এত বছর পর মা হব, তারপরও যদি সন্তান কোনো ত্রুটি নিয়ে জন্মায়, তখন সবাই বলবে মায়ের পাপের ফল। আমি কোন মুখে আমার সন্তানের সামনে দাঁড়াবো বলতো? সন্তান আমাদের, যেমনই হোক না কেন ও আমাদেরই থাকবে। ওসব ভেবো না বড় আপা, তোমার শরীর খারাপ হবে। আরে সবার কথা গায়ে মাখতে নেই। কেউ যদি ইচ্ছে করে খাবারে চুল মেশায়, এটা বড্ড বাড়াবাড়ি। তবু যে আসবে, ছেলে হোক বা মেয়ে, তাকে আমরা মাথায় করে রাখবো। অবশেষে এলো সেই দিন। দাসী এসে খবর দিল, মহারাজের জয় হোক। মহারানী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও কন্যা দুজনেই ভালো আছেন। এই নাও দাসী, এটা তোমার পুরস্কার। আমি এখনই আসছি বড় রানী, আমার কন্যাকে নিজের চোখে দেখতে। ধন্যবাদ মহারাজ। এই, কে আছো? যাও, সকলকে খবর দাও, আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। যাও, উৎসবে মেতে ওঠো। এদিকে বড় রানী বড্ড চিন্তিত। তার ছোট্ট কন্যার মাথায় একটা চুলও নেই, অথচ কি মায়া ভরা মুখ। বড় রানী কেঁদেই চলেছেন। সব আমার পাপের ফল। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। ওই ভিখারি হয়তো আজও কষ্টে দিন পার করছে, তাই তো আমার কন্যার এই পরিণতি।
সবাই আড়ালে হাসবে। আমার কন্যার জন্যে মহারাজ আর রাজ্যের বদনাম হবে। কি যে বলো, বদ্যি কবিরাজ আছে তো, ওরা ওষুধ দিলে ঠিক চুল গজাবে। আমাদের আদরের কন্যার চুল নেই তো কি হয়েছে, তার কোনো যত্ন হবে না? চুলই তো জীবনের সব নয়। সবাই তো আমাদের মতো ভাববে না মহারাজ। কে কি ভাবলো ওসবে আমাদের ভারে বয়েই গেল। একবার ভাবো তো, ও যখন আমাদের মা বলে ডাকবে তখন আমাদের বুকটা জুড়িয়ে যাবে। এর চেয়ে বেশি আর কিছুই চাই না। ও কেবল দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাক। মহারাজ, আমাদের কন্যার একটা সুন্দর নাম দিতে হবে কিন্তু। আমাদের কন্যার নাম হবে রাজকন্যা পরিণীতা। সে সব জয় করতে পারবে। বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে ও আমাদের পরিণীতা, আমাদের আদরের পরি। সব ভালোভাবে চললেও রাজকন্যার চুল নিয়ে রাজা রানীর ভাবনার শেষ ছিল না। কারণ এত এত বৈদ্য কবিরাজ দিয়েও মাথায় একটা চুলও গজানো সম্ভব ছিল না। মেয়ের মাথার চুল না হলে ওর বিয়ে দিব কেমন করে? কে করবে আমার টেকো মেয়েকে বিয়ে? এখন তো রাজকন্যা অনেক ছোট, এখন এসব ভেবে কষ্ট পেও না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিয়েটাই তো জীবনের সব নয়। আপনারা আবার দুশ্চিন্তা করছেন। আমাদের পরীর রাজপুত্রের সাথেই বিয়ে হবে। আর উপরওয়ালা চাইলে ওর মাথায় এমন চুল গজাবে যা দেখে সবাই অবাক হবে। এসব তো আমিও ভাবি ছোট রানী, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। পরীকে গোসল করিয়ে দিয়েছি, ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বড় আপা। মহারাজ, মেয়ে আমাদের, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। লোকের কথা না শুনলেই হয়। আসুন মহারাজ, আপনার খাবার দিয়েছি। পরিণীতা নিজের পরিচয়ে বাঁচবে, ওর কারো পরিচয়ের প্রয়োজন পড়বে না। এরপর 7 মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো টেকো রাজকন্যা। 7 রানীর আদরে বেড়ে উঠছিল পরিণীতা। পরিণীতার অনেক গুণ ছিল। সে খুব ভালো গান গাইতো, আর তার যেমন মিষ্টি চেহারা তেমনি মায়াবী চোখ। কিন্তু আপত্তি হলো ওর চুলের জন্য। কেউ ওর সাথে তেমন করে মিশতই না। চলো আমরা খেলা শুরু করি। কিন্তু আজ অন্যরা কেউ এলো না কেন? ওরা আর আসবে না রাজকন্যা, পাঠশালায় অনেক পড়ার চাপ। তাছাড়া আমরা তো সব ছোট ঘরের মেয়ে, সংসারে আমাদের অনেক কাজ করতে হয়। ছোট ঘর আর বড় ঘর বলে কিছু হয় না সাথে। আমি রাজকন্যা হলেও আমার নিজের কাজ তো আমি নিজেই করি। মাঝে মাঝে বাবার জন্য ফল কেটে দিই, শরবত তৈরি করি। কিন্তু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা না করলে মন আর শরীর ভালো থাকবে কেমন করে? আমার মা বলে এত খেলার কোনো দরকার নেই, বড় হয়ে গেছে আমি, তাই ঘর সামলানো শিখতে হবে। আমি আর চলি রাজকন্যা। কিন্তু আমরা তো খেলাটা শুরুই করলাম না। আমার ঘরে অনেক কাজ আছে, পরে আসবো না হয়? রাজকন্যার মন খারাপ হয়। সে সবই বুঝতে পারে, তবে কাউকে সে কিছুই বলে না। রাজকন্যার আরো একজন খেলার সাথী আছে, সেটি রাজকন্যার পোষা বিড়াল। আমার ছোট্ট পুষি, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। মন খারাপ করো না, আমি আর তুমি অনেক মজা করে খেলবো। চলো। কিন্তু বিড়ালটি রাজকন্যাকে টেনে বাগানে নিয়ে যায়। আহা, বাগানে এলে মনটা বড্ড শান্ত হয়ে যায়। এমন স্নিগ্ধ বাতাস, ফুলেরা কি মিষ্টি দেখতে। আহা, আমিও যদি ফুলের মতো হতাম। পরিমা, ও পরিমা, শুধু খেলাধুলা করলে হবে? ভেতরে এসো, আমি তোমার প্রিয় ধোকার ডালনা বানিয়েছি, খেয়ে দেখবে না? আসছি ছোট মা, তুমি আমার কত খেয়াল রাখো। কি কথা হলো আজ ফুলের সাথে? ফুল তো পালাতে পারে না,
তাই আমাকে সহ্য করে? ওসব কি কথা পড়ি? মায়েদের কি মন খারাপ হয় না বুঝি? কিন্তু মা, আমার তো মাথায় চুল নেই, তাই কেউ আমার সাথে মিশতে চায় না। পাগলি মেয়ের কথা শোনো। শোন মা, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না, কোনো না কোনো দিক দিয়ে কমতি রাখেন। কমতি কেন রাখেন মেজো মা? এর দুইটা কারণ। প্রথম কারণ হলো যাতে আমরা সৃষ্টিকর্তাকে না ভুলে যাই, আর যেটা আমাদের নেই সেটা যেন বেশি বেশি করে চাই। আর দ্বিতীয় কারণ হলো সব দিক থেকে পরিপূর্ণ হলে মানুষ অহংকারী হয়ে যায়। অহংকার করা তো ভালো কথা নয়। এবার বুঝেছি তোমরা কত কিছু জানো। আমি সত্যিই তোমাদের পেয়ে ধন্য। কি হয়েছে মহারাজ, আপনি এত চিন্তিত? আমাদের পরিণীতা বড় হচ্ছে, ওর বিয়ের ব্যবস্থা করতে তো হবে। আশেপাশের ছোট রাজ্যগুলোতে মন্ত্রী মারফত খবর পাঠিয়েছিলাম। ওরা সবাই কি বলেছে জানো বড় রানী? কি? ওরা সাধারণ প্রজাদের ঘরের কন্যাকে বউ করে নিয়ে আসবে, তবে আমাদের টেকো কন্যাকে না। জানি না সৃষ্টিকর্তার কেমন লীলা, আমরা নিঃসন্তান হয়েই কি ভালো ছিলাম না? মহারাজ, এসব কথা বলবেন না। সৃষ্টিকর্তা তো জোড়া মিলিয়েই সবাইকে তৈরি করে। পরীকেও কারো না কারোর জন্য তো পাঠিয়েছে। আচ্ছা পরী, তোমার জীবনের লক্ষ্য কি? আমি চাই সবাই যেন ভালো থাকে, সবার যেন ভালো হয়, আর আমি যেন সবাইকে নিয়ে এমনি করে ভালো থাকতে পারি। তা মা, তোমার কেমন রাজপুত্র চাই বলো দেখি? মেয়ে বড় হলে তো তাকে বিয়ে দিতে হবে, তাই না? সেজো মা, সে রাজপুত্র হোক বা কোনো সাধারণ মানুষ, আমি শুধু চাইবো সে যেন ভালো মানুষ হয়, একদম আমার বাবার মতো। সৃষ্টিকর্তা যেন তোমার মনের আশা পূরণ করে। রাজবাড়িতে সবার ভালোবাসায় রাজকন্যার দিন ভালোই কাটছিল, তবে সবার চিন্তা ছিল ওর মাথার চুল নিয়ে। একদিন রাজকন্যা বাগানে খেলা করছিল তার বিড়াল ছানাকে নিয়ে। তখন ওরা একটা শব্দ শুনতে পেল। আহা, ছোট্ট পাখিটা কত ব্যথা পেয়েছে। শিকারীর মনে কি একটুও দয়া নেই? তুমি ভয় পেও না ছোট্ট পাখি, এখনই তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। রাজকন্যা পাখিটির ক্ষত পরিষ্কার করে ঘাসের রস লাগিয়ে দিল। ধন্যবাদ রাজকন্যা, তোমার মনে অনেক দয়া। আমি তোমার কথা কোনোদিন ভুলবো না। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো। আজ থেকে তুমি আমার বন্ধু। সবাই তো আমার মাথায় চুল নেই বলে দূরে সরে যায়, আর তুমি কি না আমাকে বন্ধু বানালে? বারে, বিপদে যে পাশে থাকে সেই তো বন্ধু। আর চুল না থাকলেও তুমি কত সুন্দর। তুমি তো পাখি, তাই জানো না, মানুষেরা সবসময় না থাকাটা নিয়েই কথা বলে। কেউ যা আছে তার কদর করে না। তুমি খুব সুন্দর করে কথা বলো, কিন্তু বন্ধু, আজ যে আমাকে যেতে হবে, আবার দেখা হবে। চলি। তুমি ভালো থেকো মিষ্টি পাখি, বিদায়। পাখির সাথে কথা বলে পরিণীতার খুব ভালো লাগে। ওদিকে কাঞ্চনগড়ের রাজপুত্র এসেছে শিকার করতে। বনে একটা হরিণেরও দেখা পেলাম না, বড় মুখ করে শিকারে এলাম। রাজ্যে ফিরে বাবাকে কি বলবো? সবাই তো হাসবে যে শিকারে এসে খালি হাতে ফিরে গেছি। কন্যার মনে দুঃখ ভারী, গোজাবে এমন রাজার ছেলে কোথায় পেতে পারি? কন্যা যেন পড়ি, আহা, কন্যা যেন পড়ি। এমন গহীন বনে কে এত মিষ্টি সুরে গান গাইছে? যাই একটু দেখি তো। রাজপুত্র ঘুরতে ঘুরতে পাখিকে খুঁজে পেল। কন্যার মনে দুঃখ ভারী, গোজাবে এমন রাজার ছেলে কোথায় পেতে পারি? কন্যা যেন পড়ি, আহা, কন্যা যেন পড়ি।
তার মানে বনের মধ্যে তুমি গান গাইছো? তুমি তো বেশ মিষ্টি পাখি। তুমিও বড্ড ভালো রাজকুমার, তোমাকে তো এ বনে আগে দেখিনি। আমি অনেক দূরের রাজ্য থেকে এসেছি। তুমি কি বনের সবাইকে চেনো? সবাইকে না, তবে যারা শিকার করতে আসে তাদের চিনে রাখি। আমার বন্ধু বলে শিকারীদের মনে কোনো দয়া মায়া নেই, তাই তো ওরা অন্যের প্রাণ নিতে পারে। বাহ, তোমার বন্ধু তো খুব ভালো কথা বলে। কোথায় কোথায় থাকে তোমার বন্ধু? যদি তুমি তাকে দেখতে চাও তাহলে বনের পূর্ব দিকের নদী পেরিয়ে এগিয়ে যাও, তার দেখা পাবে। তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমাকে বন্দি করতে চাও? তোমার মতো মিষ্টি পাখিকে কি করে বনে রেখে দেই? আমি তোমার গানে মুগ্ধ। আমি তোমার আরো অনেক গান শুনতে চাই। আচ্ছা, তোমার ওই কন্যার কি হলো? কোনো রাজপুত্রের দেখা কি মিলল সেই কন্যার? বিধিলিপিতে থাকলেই মিলবে, কেউ তাকে আটকাতে পারবে না। তখন পাখি উড়ে গেল। রাজপুত্র তাকে ডাকলো, কিন্তু পাখি তার ডাকে আর সাড়া দিল না। তখন সেখানে এলো রাজপুত্রের বন্ধু। তুমি এখনো এখানে? সন্ধ্যা নামতে চললো, আমাদের তো ফিরতে হবে। জানো না, রাতে বনে দস্যুরা আসে। ওরা যদি আমাদের প্রাণ নিয়ে চলে যায় তাহলে রাজ্যে ফিরবো কেমন করে? আমি এখন রাজ্যে ফিরবো না। ফিরবে না মানে? তুমি কি বনবাসী হলে নাকি? বনবাসী নই, মনোবাসী হতে চাই। মানে কি রাজপুত্র? তোমাকে তো আগে কখনো এমন কথা বলতে শুনিনি। ওই পাখিটাকে দেখেছো? জানো পাখিটা আমাকে কি বলে গেল? পাখি? আমি তো কোনো পাখি দেখিনি। আর পাখি কি বলবে? পাখি কি কথা বলতে পারে? পাখি আমাকে একটা মায়াবী কন্যার সন্ধান দিয়ে গেছেন। আমি তার কাছে যেতে চাই। এসব আবার হয় নাকি? ফিরে চলো, মহারাজ আর মহারানী তোমার অপেক্ষা করছে। আমি একা গিয়েই বা ওদেরকে কি বলবো? একা কেন যাবে? তুমি তো আমার সাথে সেই মায়াবী কন্যাকে খুঁজতে যাবে। তুমি না আমার বন্ধু? বন্ধু বলেই তো পরামর্শ দিচ্ছি। চলো নিজেদের রাজ্যে ফিরে যাই। ওদিকে রাজপুত্রকে হত্যা করে রাজ্যের মন্ত্রী চায় রাজা হতে, তাই সে মস্ত এক পরিকল্পনা করেছে। আমি প্রস্তুত। এখনই বনে গিয়ে রাজকুমারকে হত্যা করব। রাজকুমারের শোকে রাজা পাথর হয়ে যাবে, আর রাজ্য হবে আমার। আমার এত দিনের আশা আমি কিছুতে ভেঙে যেতে দেব না। আজই হবে রাজপুত্রের শেষ দিন। এদিকে রাজপুত্র নাছোড়বান্দা সে পাখির বলা পথে হাঁটতে শুরু করলো, আর তার বন্ধু মুখ গোমরা করে তাকে অনুসরণ করতে শুরু করলো। তোমার এত সুন্দর মুখটাকে অমন গোমরা করে কেন রেখেছো? বরং এটা ভাবো, যাকে খুঁজতে যাচ্ছি সত্যি যদি সে থেকে থাকে তবে কি ভালোটাই না হবে? নাও তো থাকতে পারে। অমন বলো না বন্ধু, বনের পাখিরা কি মিথ্যা বলতে পারে? চলো না, দেখি কি হয়। রাজকুমার আর তার বন্ধু হেঁটেই চলেছে বনের রাস্তা দিয়ে। আর কতটা পথ এভাবে হাঁটতে হবে কে জানে। বন তো নয়, যেন অন্ধকারের রাজ্য। তারপর কোথায় যাচ্ছি তারও কোনো ঠিকানা নেই। আচ্ছা রাজপুত্র, সত্যি যদি এমন কেউ থাকে তুমি কি করবে? তাকে নিয়ে আমি সোজা রাজদরবারে চলে যাব, আর মহারাজের সামনে গিয়ে বলবো, অনেক খুঁজে তুলে এনেছি একটা নীল পদ্ম। আমি এই পদ্মকে আমার কাছে রাখতে চাই মহারাজ। কিন্তু জাতকুলহীন কাউকে কি রাজবধূ রূপে মহারাজ মেনে নেবেন? ভালোবাসার জন্য মানুষ কত কি করে। মায়াবী কন্যাকে পেলে আমি না হয় রাজত্ব ছেড়ে দেব। এসব মোটেও ভালো কথা নয় রাজপুত্র। মন্ত্রী অনেক খুঁজে বের করলো রাজপুত্র এবং তার বন্ধুকে। মন্ত্রী আড়াল থেকে একটা ধোঁয়া ছড়িয়ে দিল। রাজপুত্রের বন্ধু রাজপুত্রের পেছনে ছিল, আর ধোঁয়াতে সে অজ্ঞান হয়ে গেল। অন্ধকার হওয়ায় রাজপুত্রের সেসব চোখেই পড়ল না। সে এগিয়ে চলল। একবার যখন সুযোগ পেয়েছি সেটা আর কিছুতেই হাতছাড়া করব না। এই বিষ মাখানো তীর একবার রাজপুত্রের শরীরে প্রবেশ করলেই ব্যাস।
মন্ত্রী তীর ছুড়ল আর সেটা গিয়ে বিঁধল রাজপুত্রের পিঠে। আর এটা দেখে মন্ত্রী খুশি হয়ে রাজ্যের দিকে রওনা দিল। পথের কাঁটা দূর হয়েছে, আজ থেকে সব আমার এতদিনের পরিকল্পনা সফল হয়েছে। আমাকে এভাবে পড়ে থাকলে চলবে না, আমাকে বাঁচতে হবে। বীরেরা কখনো এভাবে মাটিতে পড়ে থাকে না। রাজপুত্র এই কথা বলে ছুটতে শুরু করলো, আর ছুটতে ছুটতে সে রাজবাড়িতে পৌঁছে গেল। রাজবাড়ির সৈন্য তাকে ধরতে পারল না। খবরটা রাজার কাছেও পৌঁছে গেল। মহারাজের জয় হোক, এক গুপ্ত শত্রুর কোনো এক দস্যু আমাদের প্রাসাদে ঢুকে পড়েছে মহারাজ। আপনি অনুমতি দিলে অন্তর্মহলের সব ঘরগুলো আমি তল্লাশি করে দেখতে পারি। অনুমতি দিলাম, যাও তাকে খুঁজে বের করো আর আমার সামনে এনে হাজির করো। দস্যুর এত সাহস আমার প্রাসাদে প্রবেশ করে। রাজপুত্র আহত অবস্থায় ঢুকে পড়ল সেই টেকো রাজকন্যার ঘরে। রাজকন্যা তখন নিজের ঘরে বসেছিল। কে তুমি? এখানে এলে কেমন করে? আরে কি হয়েছে তোমার? কি চাই এখানে? জানো না বাইরের লোকের অন্দরে প্রবেশ নিষেধ? পানি, একটু পানি। হঠাৎ রাজপুত্র জ্ঞান হারালো আর মেঝেতে পড়ে গেল। রাজকন্যা ভয় পেল, কিন্তু তার দয়া হলো, তাই সে রাজপুত্রের নাকের সামনে নিজের হাত রাখলো। বেঁচে আছে, কিন্তু এটা কে? কোনো শত্রু নাকি বন্ধু? কি সুন্দর দেখতে, কিন্তু ও চিকিৎসার প্রয়োজন। রাজবৈদ্য মশাইকে ডাকবো? না না, তাহলে সবাই জেনে যাবে আমার কক্ষে পরপুরুষের পা পড়েছে, আমার বদনাম হয়ে যাবে। এমন সময় সৈন্য রাজকন্যা পরিণীতার ঘরে কড়া নাড়ল। রাজকন্যা, রাজকন্যা! আপনি এখানে এই সময়? প্রাসাদে একজন দস্যু এসেছে, সে আহত। আপনি কি তাকে দেখেছেন? আমরা আপনার ঘর তল্লাশি নিতে এসেছি। মাননীয় সৈন্য, আপনার কি মনে হয় কোনো দস্যু এলে রাজকন্যা তাকে লুকিয়ে রাখবে? আর আমার কক্ষে কোনো বাইরের কেউ এসে তল্লাশি নিলে আমি অপমান বোধ করব। আপনি এখন আসতে পারেন। সাবধানে থাকবেন রাজকন্যা। সৈন্য চলে যেতেই পরিণীতা তার কক্ষের দরজা বন্ধ করে দেয় আর রাজপুত্রের ক্ষত ওষুধ লাগিয়ে দেয়। আশা করি দ্রুত সেরে যাবে, কিন্তু শুনেছি আহত বাঘ অনেক বেশি হিংস্র হয়। আমি বরং ওকে বেঁধে রাখি। কিন্তু ও যদি দস্যু হয় তাহলে আমি কি করব? সে যাই হোক, সবার আগে সে তো মানুষ। এদিকে রাজপুত্রের বন্ধুর জ্ঞান ফিরে আসে। আশেপাশে কোথাও বন্ধুকে না পেয়ে বড্ড ঘাবড়ে যায় সে। কোনো সৈন্য সাথে না এনে আমাদের বড্ড ভুল হয়েছে। এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে পাবো রাজপুত্রের দেখা? সে কি ঠিক আছে? আমি বরং প্রাসাদে গিয়ে দেখি, মহারাজকে খবর পাঠাই। খোদা করুন কোনো বিপদ যেন না হয়। এদিকে রাজপুত্রের জ্ঞান ফিরলেই রাজকন্যা তাকে কথা বলার সুযোগ না দিয়েই ফুলদানি দিয়ে তার মাথায় আবারও আঘাত করে এবং আবারও সে অজ্ঞান হয়ে যায়। পরি, পরিণীতা, পরি, খেতে এসো মা। কি ব্যাপার, তোমার ঘরের দরজা দেওয়া কেন? পরি, পরি, দরজা খোলো। হায় হায়, মা এসে গেছে। কি হবে এবার? যা হবার হবে। মা, আমি একটু পরেই আসছি, আমার এখন ভালো লাগছে না। পরীর হঠাৎ কি হলো? ও তো এমন করে না কখনো। আমি এখন কি করব? কোথায় লুকিয়ে রাখবো এই দস্যুকে?
অনেক ভেবে পরিণীতা তার ঘরের এক কোণে রাজপুত্রকে বেঁধে লুকিয়ে রাখলো। তখন আবার বাইরে থেকে পরিণীতাকে ছোট রানী ডাকতে শুরু করলো। পরিমা, পরিমা, ও পরিমা, দরজা খোলো মা। পরি, এই রে, ছোট মা আবার এই সময় এখানে কেন? যাই, আমি আগে বাইরে গিয়ে দেখি। এনার তো গভীর ক্ষত, ওষুধ পড়েছে, এখন হয়তো উনি ঘুমাবেন, তবে সাবধানের মান নেই। পরি, ছোট মা, প্রাসাদে সবাই ঠিক আছে তো? সৈন্য এসে জানালো কোনো এক দস্যু এখানে এসেছে। আমি ভয়ে দরজা আটকে বসে আছি, দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না। তোমাকে আগে কখনো এমন দেখিনি তো। ভয় পেও না পরিণীতা, চলো আমার সাথে। আমার বড্ড ঘুম পাচ্ছে ছোট মা, আমি একটু ঘুমিয়ে নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রাজবৈদ্যকে খবর পাঠাবো? না ছোট মা, তেমন কিছু না, আমি এবার ঘুমোতে যাই। ঘুমানোর জন্য কক্ষের ভিতরে এসে দেখল রাজপুত্রের জ্ঞান ফিরেছে। তখন পরিণীতা ফুলদানি হাতে নিয়ে তার সামনে দাঁড়ালো। আমার বড্ড রাগ হচ্ছে। আমাকে ওস্তাদজি কত কিছু থেকে নিজেকে রক্ষা করতে শিখিয়েছে, ছুরি, বল্লম, তীর, তলোয়ার, অথচ ওস্তাদজি আমাকে ফুলদানির আঘাত থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা শেখায়নি। তবে আঘাতটা ফুলের হলে ভালো হতো না? তুমি কি সত্যিই দস্যু? তোমার মতো ছোটখাটো দস্যুর জন্য আমার ফুলদানি যথেষ্ট, তবে দরকার পড়লে তরোয়াল চালিয়েও আমি নিজেকে রক্ষা করতে পারি। তার মানে মায়াবী কন্যা অস্ত্রবিদ্যাও জানে? পরিণীতা এর আগে কখনো এমন যুবকের সাথে কথা বলেনি। তার কথাগুলো কেমন যেন ছিল, যা পরিণীতাকে আকৃষ্ট করতে শুরু করলো। আর রাজপুত্র পরিণীতার চোখের এতটাই মায়ায় পড়ল যে রাজকন্যার মাথার চুল নেই সেটা তার চোখেও পড়ল না। তুমি বড্ড বেশি কথা বলো। আমাকে বারবার কেন অজ্ঞান করতে চাচ্ছেন আপনি, সেটা কি জানতে পারি? নাকি আমাকে অজ্ঞান করে মায়াবী কন্যা আমাকে দেখার সুযোগ নিত? এইবার কিন্তু সত্যি সত্যি মারবো। এমন চোখে চোখ রেখে মরে যাওয়া স্বস্তির। আমি অজাত স্পর্শী, চাঁদের আলো ছোঁয়ালে আমার বদনাম হবে। আচ্ছা, তুমি আমাকে এখানে বেঁধে কেন রেখেছ? দস্যুকে তাহলে কি করা উচিত ছিল? লোকজন ডেকে আমাকে ধরিয়ে দিতে পারতে। আমি কোনো সাধারণ মেয়ে নই, এ রাজ্যের রাজার একমাত্র কন্যা পরিণীতা। তাই সবার যা মানায় আমাকে তা মানায় না। আপনি আহত ছিলেন, আপনার সাহায্যের প্রয়োজন ছিল, তাই সাহায্য করেছি। আশা করি আপনি এখন অনেকটাই সুস্থ। আপনি এখন যেতে পারেন। ওদিকে একটা দরজা আছে, ওখানে পাহারা নেই। রাজকন্যার মহানুভবতা, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি আবারও কখনো আপনার সাথে আমার দেখা হয় তাহলে আপনার এই ঋণ শোধ করার চেষ্টা করব আমি। তখন পরিণীতা রাজপুত্রকে মুক্ত করে দেয় আর রাজপুত্র তার রাজ্যের দিকে রওনা হয়। মহারাজ, মহারাজ, কি হয়েছে? তুমি এমন বিধ্বস্ত অবস্থায় প্রাসাদে? তুমি তো রাজপুত্রের সাথে শিকারে গিয়েছিলে। গভীর বনে কেউ আমাদের উপর আঘাত করেছিল, জানি না কেমন করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন জ্ঞান ফিরল তখন রাজপুত্র কোথাও ছিল না। তখন সেখানে রাজার মন্ত্রী আসে। রাজপুত্র নেই, অথচ দেখো তুমি কিন্তু দিব্যি আসো। নাকি তুমি কারো হাতে হাত মিলিয়ে রাজপুত্রের এত বড় ক্ষতি করেছো? মহারাজ, সন্দেহের বাইরে কেউ নয়, একে আমি বন্দি করতে চাই। আমি সত্যি কিছু জানি না মহারাজ, আমাকে ছেড়ে দিন আর বনে লোক পাঠান। রাজপুত্র নিশ্চয় পথ হারিয়েছে। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এসো, এসো আমার সাথে।
মহারাজ, বনে লোক পাঠান, রাজপুত্র বিপদে আছে, আমার কথা শুনুন। আমার রাজপুত্র, যাও মন্ত্রী, একে নিয়ে যাও আর খুঁজে বের করো কোথায় আছে আমার রাজপুত্র। যুবরাজের সাথে কি করেছিস? বল, কোথায় যুবরাজ? ভালোই ভালোই বল, নয়তো এমন হাল করব আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবি না। আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। রাজপুত্রের বিপদ, আমাকে তো পরেও শাস্তি দিতে পারবেন, আগে গিয়ে যুবরাজকে বাঁচান। মন্ত্রী কিছু একটা ভেবে বাইরে বেরিয়ে এলো। রাজপুত্রকে নিয়ে তার বন্ধু অনেক চিন্তিত ছিল, কিন্তু কেউ তার কোনো কথা শুনল না। মন্ত্রীমশাই, আপনি যান, সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখুন কোথায় আছে আমার রাজপুত্র। আর সেনাপতি পুত্র কি মুখ খুলল? রাজপুত্র কি আর ঘরে ফেরার অবস্থাতে আছে? হয়তো এতক্ষণে সব শেষ হয়ে গেছে। তখন সেখানে রাজপুত্র এসে হাজির হয়। আপনি কি সেটাই চেয়েছিলেন? আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। আপনি কি করে জানলেন আমি কেমন আছি? রাজপুত্রের কথায় মন্ত্রী বেশ ভয় পেয়ে যায়, তার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। আহ কুমার, উনি তোমার গুরুজন, এভাবে কথা বলতে নেই। আমার বন্ধুকে কেন বন্দি করা হয়েছে বাবা? ওকে এখনই মুক্ত করা হোক, ওকে আমার চাই। যাও মন্ত্রী, ওকে মুক্ত করো। তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল তোমার সাথে? তুমি ঠিক আছো তো কুমার? জি পিতা, আমি ঠিক আছি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমাকে কেউ কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করেছিল, তবে আমি এখন অনেকটাই ঠিক আছি। তখন রাজপুত্রের বন্ধু সেখানে এলো, এসেই রাজপুত্রের পিঠে হাত রাখলো। আহ, কি হয়েছে তোমার রাজপুত্র? শোনো, তুমি ওকে ওর কক্ষে নিয়ে যাও, আমি রাজবুদ্ধকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে রাজকন্যা পরিণীতা বড্ড ভয় পেয়েছে। তার কক্ষে কোনো আগন্তুক এসেছিল, এটা জানাজানি হলে তার বদনাম হবে। পরিণীতা, কি হয়েছে তোমার? আচ্ছা মা, যাদের মাথায় চুল থাকে না তাদের কি মনও থাকতে নেই? কি বলছো এসব? কি হয়েছে তোমার? কেউ নিশ্চয়ই আমার রাজকন্যাকে কষ্ট দিয়েছে। কষ্ট না তো কি? নিজের নামটা কি বলে যাওয়া যেত না? নাকি পরিচয় দিলে বড্ড ক্ষতি হয়ে যেত? কে পরিচয় দিল না? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো পরিণীতা? কিছু কিছু সত্যিকে স্বপ্ন ভেবে মেনে নিতে হয়, আর কিছু কিছু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইচ্ছে করে। আচ্ছা, কোনো সত্যিকারের স্বপ্ন কি বাস্তব হতে পারে মা? নাকি টেকো মেয়েদের স্বপ্ন দেখতে নেই? চুলটাই জীবনে সব নয় পরিণীতা। এত লম্বা চুল দিয়ে কি করবে? চুল দিয়ে দড়ি বানিয়ে কি কাপড় শুকাতে দেবে? নাকি চোর আসলে দড়ির বদলে চুল দিয়ে বেঁধে রাখবে? মা, তুমি কি সুন্দর করে কথা বলো। মানুষ তো বাইরের সৌন্দর্য দেখেই বিচার করে, তোমার মতো করে কেউ ভাবে না। ওদিকে রাজকুমারের খুব জোর চিকিৎসা চলছে। রাজবৈদ্য তাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। রাজকুমার, আপনার যে বৈদ্য চিকিৎসা করেছে তার বয়স নিশ্চয় কম, হাতের কাজ বড্ড কাঁচা। এমন অল্প বয়সে এত গভীর ক্ষতের চিকিৎসা দেওয়া তার উচিত হয়নি। হ্যাঁ, তার বয়স বেশ কম, তবে এবার দেখা হলে বকে দেব। যে কাজ করতে পারে না সেটা তাকে কে করতে বলেছে? না রাজপুত্র, সে এতক্ষণ এইটুকু না করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, তাহলে এবার দেখা হলে অনেক ধন্যবাদ জানাবো। রাজকুমারের মুখে এমন কথা শুনে রাজবৈদ্য বেশ অবাক হয়, কারণ রাজপুত্রের কথাগুলো কেমন অদ্ভুত লাগছিল। আপনার কি মাথায় কোনো আঘাত লেগেছে রাজপুত্র? না, আমি ঠিক আছি। আমি নতুন করে সবকিছু ঠিক করে দিয়েছি। একটু পর আপনার জন্য কিছু পাচন পাঠিয়ে দেব। আশা করি আপনি দ্রুত সেরে উঠবেন। আমি এখন আসি। রাজবৈদ্য চলে যেতেই মহারাজ সেখানে এলেন। তুমি এখন কেমন আছো কুমার? আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।
আর তারপর রাজকাজের দায়িত্ব বুঝে নাও। ক্ষমা করবেন মহারাজ, আসলে এতদিন তো জেনে এসেছি রাজ্যে অভিষেক হওয়ার আগে রাজপুত্রদের বিয়ে করানো হয়। তুমি একদম ঠিক জানো, আমি ঘটককে আসতে বলেছি। কোনো সুন্দরী রাজকন্যাই হবে এই পরিবারের রাজবধূ। ওদিকে পরিণীতাকে নিয়ে মহারাজ আর মহারানীর দুশ্চিন্তার শেষ নেই। মেয়ের সারা মাথায় এক গাছি চুলও নেই। কিন্তু ওদিকে পরিণীতাও রাজপুত্রকে দেখার পর কোনো কাজে মন নেই। সে মন খারাপ করে বাগানের এক কোণে বসেছিল। তখন এলো এক সাধু। মন খারাপ কেন রাজকন্যা? যার জন্য তোমার মন এত উতলা সে ভালো আছে। যাকে চিনি না জানি না তার কথা ভাবাও কি পাপ সাধু মহারাজ? না মা, তোমাদের বন্ধন কেউ ভাঙতে পারবে না, আর ভালোবাসা তো পাপ নয়। আমি তো তার যোগ্য নই। সে বীর আর আমি টেকো রাজকন্যা। কেশিন রাজকন্যার যে কোনো মূল্য নেই। কে বলেছে তুমি কেশিন? প্রকৃত ভালোবাসা পেলেই তোমার অভিশাপ কেটে যাবে, তুমি সবার মতো কেশবতী হয়ে যাবে। এসব কি বলছেন সাধু মহারাজ? কিসের অভিশাপ? বড় রানী এক ভিখারিকে কথা দিয়েছিল, ভিখারির দেওয়া ফল খেয়ে যদি কোনো রানী সন্তান সম্ভবা হয় তখন তাকে এত উপহার দেওয়া হবে যে তার আর কোনো কষ্ট থাকবে না। তারপর তারপর কি হলো সাধু মহারাজ? আপনি থামলেন কেন? দয়া করে বলুন। রাজার ঘরে খুশির দিন এলো, বড় রানীর কোলে আলো করে তুমি এলে, অথচ ভিখারির ঘরে তখনও অভাবের অন্ধকার। তার দীর্ঘশ্বাসের কারণে তোমার চুলগুলো হারিয়ে গেছে, তবে প্রকৃত ভালোবাসার পরশে তুমি ঠিক হয়ে যাবে। সেই ভিখারি এখন কোথায় আছে সাধু বাবা? তাকে কেন কোনো উপহার দেয়া হয়নি? সুসংবাদ শুনে সে এখানেই আসতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে তার ঘরে আগুন লেগে যায় আর দরিদ্র ভিখারি মারা যায় অতিরিক্ত বাসনা নিয়ে। সত্যি কি প্রকৃত ভালোবাসা বলে কিছু হয় সাধু মহারাজ? আমি তাকে কেমন করে চিনতে পারবো? কোথায় গেলেন সাধু মহারাজ? কোথায় আপনি? আপনাকে যে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন আপনি সাধু মহারাজ? কিন্তু পরিণীতা আর কোনো সাড়া পেল না। তবে পরিণীতার মাথায় সাধুর বলা কথাগুলোই ঘুরতে থাকে। ওদিকে রাজপুত্রের পরিণীতার সাথে কাটানো সময়গুলোই মনে পড়ছে, আর সে একাই হাসছে। তার এমন অবস্থা দেখে তার বন্ধু বলল, আমাকে দয়া করে বলো তো, তোমার আসলে কি হয়েছে? পাখির বলা কথা কি সত্যি হয়েছে? সত্যি কি মায়াবী কোনো কন্যা আছে? সে কোনো কন্যা নয়, একেবারে রাজকন্যা। আর আমার উচিত আবারও তার কাছে গিয়ে তার সাথে দেখা করা। এটা কি শুধুই তোমার প্রাণ বাঁচিয়েছে বলে যেতে চাচ্ছ? না, সে চাইলে এই দক্ষিণ রাজ্যের সে রাজরানী হতে পারে। আমি তাকে হারাতে চাই না। কিন্তু মহারাজকে তোমার তার কথা বলা উচিত ছিল, পরে যদি কিছু হয়। আর রাজপুত্র, তুমি এটা জানো না, ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা ছেলে বুঝলে মেয়ে বোঝে না, আর মেয়ে বুঝলে ছেলে বুঝতে চায় না, আর ছেলে মেয়ে দুজনে বুঝলে পরিবার বুঝতে চায় না। আরে বাহ বন্ধু, তোমার তো রাজসভায় কবির পদ পাওয়া উচিত। এত কিছু জানো তুমি। তুমি কি আজ সেখানে যাবে? তুমি তো বলছো ওখানে তুমি দস্যুর মতো গিয়েছো। ভাগ্যিস দস্যুর মতো গিয়েছিলাম, তাই তো লুট করে আসতে পেরেছি, নয়তো এত কিছু হয়তো হতোই না। প্রাসাদের অন্তর্মহলে দস্যুর আচমকা আগমনে মহারাজা বেশ চিন্তিত। মহারাজের জয় হোক। আমাদের ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ, তোমাদের নিরাপত্তা ব্যবস্থার উপর আমার আর কোনো আস্থা নেই। আচমকা কোনো এক আহত দস্যু অন্তর্মহলে প্রবেশ করলো, অথচ কোথাও তার কোনো হদিস মিলল না। এ কথা জানাজানি হলে আমার রাজ্যে শাসন নিয়ে সমালোচনার ঝড় উঠবে, সেটা কি জানো? ক্ষমা করবেন মহারাজ, অন্দরমহলের সকল কক্ষে তল্লাশি নিলেও রাজকন্যার কক্ষে তল্লাশি নিতে পারিনি। উনি অনুমতি দেননি। তুমি কি বলতে চাইছো? রাজকন্যা দস্যুকে আশ্রয় দিয়েছে? মার্জনা করবেন মহারাজ, আমি তা বলতে চাইনি।
আমি বোঝাতে চেয়েছি থাক, আমাকে আর বোঝাতে হবে না। তোমরা আরো বেশি কঠোরভাবে পাহারার ব্যবস্থা করো। জি মহারাজ। আর একটা কথা মহারাজ, দূত এসেছিল। দক্ষিণ মহারাজের ছেলের বিয়ের জন্য পাত্রী নির্বাচন করার আয়োজন করা হবে। আমরা কি রাজকন্যার কোনো চিত্র আর পত্র পাঠাবো মহারাজ? না, থাক। কত জায়গাতেই তো পাঠালাম। সব শেষে আমাদের ঘটক মুখ শুকনো করে ফেরত চলে আসে। তাই এসব নিয়ে আর না ভাবাই ভালো। তবে মহারাজ, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা নিয়ে যদি ভালো কোনো সংবাদ আসে, তাছাড়া আপনার খ্যাতি তো জগৎ জোড়া। আপনার সাথে কে না আত্মীয়তা বজায় রাখতে চাইবে বলুন? তবে বলতে খারাপ লাগলেও সত্যি তো এটাই। কে বিয়ে করবে আমার টেকো কন্যাকে? রাজকুমার বাদ দাও, কোনো মন্ত্রীপুত্র কিংবা কোটাল পুত্র, সাধারণ প্রজারাও তো ছি ছি করে। এসব যে কোন পাপের শাস্তি বিধাতা আমাকে দিচ্ছে কে জানে। এত চিন্তা করবেন না মহারাজ। যা হয় ভালোর জন্যেই হয়, আর কারো ভাগ্য কেউ বদলে দিতে পারে না। পরিণীতা প্রতিদিন ফুল হাতে নিয়ে আহত বীরের জন্য অপেক্ষা করে। আমি প্রতিদিন বীরের জন্য অপেক্ষা করি, আর প্রতিদিনই মনটাকে আহত করে ঘরে ফিরি। সে হয়তো আসবে না, কেনই বা আসবে? আমি তার কে? পরিণীতা যখনই পা বাড়িয়েছে প্রাসাদে ফিরে যাওয়ার জন্য, তখনই রাজপুত্র তাকে পিছু ডাকলো। রাজকন্যা, কে আপনি? এখানে এলেন কেমন করে? আমি সেদিনের আহত দস্যু। আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। রাজবৈদ্য বলেছে সেদিন আপনি আমাকে ওই চিকিৎসাটুকু না করলে আমার বড় ক্ষতি হয়ে যেত। অবাক ব্যাপার, কোনো দস্যু এত সভ্য তো আগে জানা ছিল না। আর দস্যু চিকিৎসা করেছে কিনা কোনো রাজবৈদ্য? আপনি তো বেশ মজা করতে পারেন। তবে মজা করা শেষ হলে এখান থেকে যেতে পারেন। আমাদের কোনো সৈন্য আপনাকে একবার দেখে নিলে আর পালাতে পারবেন না। তবে রাজকন্যা চাইলে আমি সারা জীবন তার কক্ষে কয়েদি হয়ে থাকতে রাজি আছি। সেক্ষেত্রে ফুলদানি দিয়ে আমাকে আর অজ্ঞান করার প্রয়োজন পড়বে না। আমি আপনাকে যেতে বলেছি। কোনো দস্যুর সাথে রাজকন্যার কোনো কথা মানায় না। কেউ দেখে ফেললে আমার সম্মানহানি হবে। সম্মান হানি যেন না হয়, তাই তো আমি এসেছি। আর আমি জানি রাজকন্যা আমার জন্যই অপেক্ষা করছিল। মোটেও তা নয়। আপনি দয়া করে এখান থেকে যান। সে আমি চলে যেতেই পারি, তবে আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। রাজকন্যা কোনো দস্যুর প্রশ্নের উত্তর দিতে মোটেও বাধ্য নয়। আমি মোটেও দস্যু নই। আমি দক্ষিণ রাজপুত্র বিজয়বাহু। আর আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ রাজ ধর্ম অনুসারে কোনো রাজকন্যার সাথে এক ঘরে একাকী সময় কাটানো অন্যায়। আমি আপনাকে অসম্মান করতে চাইনি। তাছাড়া আমার মনে হয়েছে আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা। আপনি এসব কি বলছেন? ভালোবাসা বলে আসলে কিচ্ছু নেই। যা আছে সেটা মোহ। মোহ কেটে গেলে সব শেষ হয়ে যাবে। তাছাড়া রাজপুত্রদের ভালোবাসা তো মেঘের মতো, বৃষ্টি হয়ে ঝরতে বেশি সময় নেবে না। সব রাজপুরুষ এক নয় রাজকন্যা। রাজপুরুষেরা প্রেমিক হতে জানে, ভালোবাসতেও জানে। মন তাদেরও আছে। শুনেছি ভালোবাসা মানুষকে শূন্য করে দেয়। আমি পরিণীতা। শূন্য হওয়া কি আমাকে মানায়? আমাকে ফিরতে হবে রাজপুত্র। আমাকে ক্ষমা করবেন। আপনার মুখে ভালোবাসি না শুনে আমি কিছুতেই যাব না। তাতে যদি আপনার সৈন্যরা আমাকে এসে আমার প্রাণও নিয়ে নেয়, তবুও না। বিয়ের ইচ্ছে থাকলে ঘটক পাঠান, তবে এখন এখান থেকে যান। পরিণীতা কথাগুলো শেষ করেই দ্রুত প্রাসাদে চলে যায়। আর রাজপুত্র পরিণীতার কথা শুনে তখনই ফিরে যায় নিজের রাজ্যের পথে। ওদিকে মহারাজকে চিন্তিত দেখে রানীরাও ভালো নেই। মহারাজ কেন এত চিন্তা করছেন? আমি সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, জীবনে বিয়েটাই তো সব নয়। আর তাছাড়া দক্ষিণ রাজপুত্রের চেয়ে কি আর ভালো কোনো রাজপুত্র পাওয়া যাবে না? মহারাজ কেন এমন করছেন?
বোকার মতো কথা বলো না ছোট। দক্ষিণ রাজা মহারাজের মিত্র, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠলে দুই রাজ্যের জন্যই সেটা ভালো। পরিণীতার জন্মের আগে ভিখারির অভিশাপটা আজও আমার মনে আছে। সেদিন যদি খাবারের চুল না পড়তো, আজ আমাদের রাজকন্যার কত ধুমধাম করে বিয়ে হতো। কেউ সাত করে খাবারের চুল ফেলে না। তারপরও যদি তোমাদের পরিণীতার বিয়ের জন্য মাথা খারাপ হয়ে যায়, তবে আমি পরিণীতাকে নিয়ে বাগান বাড়িতে একা বাস করব। কবে না জানি পরিণীতা এসব শুনে ফেলে আর কষ্ট পায়। আমি সব বুঝি ছোট, কিন্তু আমাদের আফসোস, আমাদের দীর্ঘশ্বাস কি ওপরে যিনি আছেন তার কাছে কখনো পৌঁছবে? এসব ভেবে এখন আর কোনো কাজ নেই। ভাগ্যে যা আছে তাই হবে। ওদিকে রাজপুত্র তার বন্ধুর সাথে বসে আছে। রাজপুত্রের একটাই চাওয়া, তা হলো পরিণীতা। তাই বলে বিয়ে? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। অনেক ভেবেছি, আর ভেবে এটাই পেয়েছি যে আমাকে বাঁচিয়েছে, বাকি জীবন আমি তার সাথেই কাটাবো। কিন্তু এত পাগল হয়ে যেও না বন্ধু। কথায় বলে, কোনো কিছুর প্রতি বেশি আকৃষ্ট হলে তার তলিয়ে যেতে সময় লাগে না। ছাড়ো তো সব কথা। তোমার সিদ্ধান্তের উপর আমি কিছু বলছি না, তোমাকে শুধু আরো একটু ভাবতে বলছি। ভাবতে তো দোষ নেই, বলো। যতই ভাবি না কেন, আমার মন একটা কথাই বলবে, আমি বারবার হাজারবার রাজকন্যা পরিণীতাকেই চাই। ওদিকে রাজা তার মেয়ের বিয়ে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর টেকো মেয়েকেই বা কে বিয়ে করবে? ক্ষমা করবেন মহারাজ, জমিদার পুত্ররা অর্ধেক সম্পত্তির বিনিময়ে রাজকন্যাকে বিয়ে করতে রাজি হয়নি। তবে কি আমার পরিণীতার একাই জীবন কেটে যাবে? বাবা হয়ে আমি কেমন করে মেনে নেব? কোন মুখে আমি আমার মেয়ের সামনে দাঁড়াবো? মহারাজ, আপনার কোনো আপত্তি না থাকলে আমি আমার ছেলের সাথে রাজকুমারী পরিণীতার বিয়ে দিতে চাই। আরে, এ তো খুব ভালো খবর। আপনি আয়োজন করুন। আমি এখনই প্রাসাদে গিয়ে রানীদের জানিয়ে দিচ্ছি। শুভ কাজ আর ফেলে রেখে লাভ নেই, আমাদেরও তো বয়স হচ্ছে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। মহারাজের মুখে এমন কথা শুনে ছোট রানী প্রতিবাদ করলো। মহারাজ, আমাদের তো একটাই মেয়ে, তার বিয়ে কিনা মন্ত্রীপুত্রের সাথে? এটা আমরা কেমন করে মেনে নেব মহারাজ? এর চেয়ে ভালো পাত্রের সন্ধান আমার জানা নেই ছোট রানী। রাজপুত্ররা দূর, অর্ধেক সম্পত্তির জন্য কোন জমিদার পুত্ররাও আমাদের কেশিন কন্যাকে বিবাহ করতে রাজি হয়নি। তার চেয়ে যা হচ্ছে তাই মেনে নাও। ওদিকে পরিণীতা ভাবছে, রাজপুত্র কি সত্যি তাকে বিয়ে করতে আসবে? ও রাজকন্যে, আপনার তো কপাল খুলে গেছে। আপনার তো বিয়ে ঠিক হয়েছে। রাজ্যে রাজকন্যার বিয়ে। আহা, কত আলো রোশনাই, কতদিন পর রাজপ্রাসাদ সেজে উঠবে। কিন্তু ওই মন্ত্রীপুত্র কেমন যেন ভাল লাগে না। মন্ত্রীপুত্র মানে? আপনি দেখছি কিছুই জানেন না। হ্যাঁ, মন্ত্রীপুত্র, ওর সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়েছে। আমি এখন যাই রাজকন্যা, আমার অনেক কাজ আছে। তবে কি দক্ষিণ রাজপুত্র আমাকে কথাগুলো মন থেকে বলেনি? ওদিকে রাজপুত্র অপেক্ষায় আছে দক্ষিণ মহারাজকে কেমন করে নিজের পছন্দের কথা বলবেন। কি গল্পকার, শুরু করো, শুরু করো তোমার গল্প বলা। জি মহারাজ, অনেকদিন আগে এক রাজ্যের রাজার কোনো সন্তান হচ্ছিল না, তাই রাজ্যের কোনো সুখ ছিল না। একদিন এক দরবেশ এলো। দরবেশ রাজা আর রানীর সেবায় খুশি হয়ে তাদেরকে বর দিলেন যে রাজপুত্র আসবে তাদের কোল জুড়ে। সব ঠিকই ছিল। সঠিক সময়ে রানীর সন্তান জন্ম দিলেন, কিন্তু একসাথে যমজ রাজপুত্র। আর তারপর রানী মারা গেলেন। রাজ্য ভাগ হবে সেই ভয়ে মহারাজ তার একটি ছেলেকে পাতাল কারাগারে বন্দি করলো। অযত্ন আর অনাদরে থাকতে থাকতে বন্দি রাজপুত্র মারা গেলেন।
অথচ রাজার কোনো অনুতাপ হলো না। গল্পকারের কথা শুনে রাজার কপালে ভাঁজ দেখা গেল। তুমি কে? এত গভীর সত্য তুমি কেমন করে জানো? এটা তো কোনো রূপকথা নয়। আমি আপনার পুরনো মন্ত্রী। এই কথা জানতাম আমরা তিনজন। মহারানী তো অকালে চলে গেলেন, আর আমি বেঁচে আছি। কি চাও তুমি? এতদিন পর এখানে কেন এসেছো? আপনি রাজ্য ভাগ করতে চাননি বলে নির্মম ভাবে এক রাজপুত্রকে মেরে ফেলেছিলেন। এটা জানাজানি হলে প্রজারা আপনার ভালো মানুষের আড়ালের রূপটা সবাই জেনে যাবে। তুমি কি চাও অল্প কিছুতে যে তোমার মন ভরবে না, তা আমার চেয়ে ভালো আর কে জানে। আমার ঘরটা কেমন যেন মলিন আর ছোট, তাছাড়া মুদ্রাও তেমন নেই। মোটামুটি আমার অনেক কষ্টে দিন পার হচ্ছে। তুমি যাও, কাজ হয়ে যাবে। তবে আর কখনো এসব নিয়ে মুখ খুলতে পারবে না। যদি মুখ খুলেছ তো চিরকালের জন্য মুখ বন্ধের ব্যবস্থা আমি করে দেব। যাও, তোমার বাড়িতে সব পৌঁছে যাবে। ধন্যবাদ মহারাজ, আপনার জয় হোক। তখনই রাজপুত্র এলো। কিছু বলবে কুমার? আপনার সাথে আমার একটা কথা ছিল বাবা। আমি আসলে উত্তরের রাজকন্যা পরিণীতাকে বিয়ে করতে চাই। কি কি বলছো তুমি? ওই রাজকন্যা কেশিন? সোজা কথাই টেকো। তুমি কি জানো আমার এতটা খারাপ দিন আসেনি যে সবার কাছে বাতিল হওয়া ওই টেকো রাজকন্যাকে ছেলের বউ করে আনবো। তুমি এখন আসতে পারো। সবচেয়ে সুন্দরী রাজকন্যার সাথে তোমার বিয়ে হবে। আমি রাজকন্যা পরিণীতাকে ভালোবাসি বাবা, আর আমি ওকে বিয়ে করতে চাই। ও ছাড়া আর কেউই এই রাজবাড়িতে রাজবধূর জায়গা পাবে না। কুমার, তুমি কোনো কিছু বুঝতে চাও না। এখন নিজের কক্ষে যাও, আর কোনো কথা নয়। আমি রাজকন্যা পরিণীতাকে না পেলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। আমি সন্ন্যাস নেব বাবা, আর এটাও আমার শেষ কথা। আপনি মহারাজ আর আমি রাজপুত্র। রাজবংশের পুরুষদের কথার একটা দাম আছে, আর আমি পরিণীতাকে কথা দিয়েছি আমি আজ প্রাণে বেঁচেও আছি পরিণীতার জন্যেই। যে আমাকে জীবন দিয়েছে তার সাথেই কাটাবো। কুমার, বাবা, আমি যার সাথে ভালো থাকবো তাকে আমার পাশে রাখা উচিত নয় কি? চুপ করো রাজপুত্র। আমার কথা মন দিয়ে শোনো। রাজবংশের জন্ম নেওয়াও একটা পাপ। এখানে নিজের ইচ্ছে, নিজের আবেগের কোনো মূল্য নেই। সবসময় শুধু নিজের দায়িত্ব পালন করে যেতে হয়। আমি এই রাজ্য আর রাজবংশের কিছুই চাই না বাবা। আমি শুধু দূরে গিয়ে পরিণীতাকে নিয়ে নিজের মতো বাঁচতে চাই। আমাদের কোনো দূরের এক নদীর পাড়ে কুঁড়ে ঘর হবে। আমি মাছ ধরবো, সাধারণ জীবন যাপন করব। জীবন পরিকল্পনাতেই সুন্দর, যখন বাস্তবে যাবে তখন বুঝতে পারবে। তুমি এখন এসো কুমার, আমার বিশ্রামের সময় হয়েছে। পুত্রের চেয়ে কি আপনার কাছে আভিজাত্য বড় হলো মহারাজ? তবে আপনি আপনার আভিজাত্য নিয়েই থাকুন, আমি আমার পথে চললাম। বেশ, তাই হবে। তোমার চাওয়া আমি মেনে নিলাম। তবে ওই মেয়ে কখনো রাজ্যের মহারানীর সম্মান পাবে না। টেকো রানী হলে প্রজারা ছি ছি করবে, তাতে আমার সম্মানহানি হবে। তখনই ছুটতে ছুটতে এলো রাজপুত্রের বন্ধু। কি হয়েছে? তুমি এমন করছো কেন? মার্জনা করবেন মহারাজ। রাজপুত্র, খবর পেলাম উত্তরের রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে মন্ত্রীপুত্রের সাথে। উত্তরের সেনাপ্রধান আমার আত্মীয়, তার কাছেই খবর পেলাম। না, এটা হতে পারে না। আমি পরিণীতাকে কথা দিয়েছি রাজকন্যা ঠিক আমার অপেক্ষা করবেই। যা হচ্ছে তা হতে দেওয়াই ভালো। জন্ম, মৃত্যু আর বিয়ে সবই বিধাতার লেখা। এখানে মানুষের কোনো হাত নেই। আমরা চাইলে তো সবকিছু আটকাতে পারি বাবা। আপনি আমাকে সাহায্য করুন। আমি পরিণীতাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু ভালো থাকতে পারবো না। আপনার কাছে কোনটা আগে বাবা? শান্ত হও কুমার, আমি আছি তো। ঠিক আছে, আমি দেখছি। এরপর দক্ষিণ মহারাজ গেল মন্ত্রীর কাছে, আর তাকে সবকিছু বুঝিয়ে পাঠালো উত্তরের রাজ্যে। ওদিকে পরিণীতার মন ভালো নেই। সে রাজপুত্রকে বিশ্বাস করেছিল। পরিমা, কি হয়েছে তোমার? এসো, এদিকে এসো। ছোট মা, সাগরে ঝড় আসলে সবাই দেখতে পায়। প্রকৃতির নিয়মে তা আবার শান্তও হয়ে যায়।
মনের ঝড় কি করলে শান্ত হয়? রাজকন্যা হওয়া সহজ কথা নয় পরিমা। মনের সব ঝড় মনে রেখেই হাসি মুখে চলতে হয়। আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো, কিন্তু কি এমন ঘটলো? পরিণীতা চেয়েও ছোট রানীর কাছে সবকিছু বলতে পারল না। ওদিকে উত্তরের মন্ত্রী কি করবে ভেবেই পাচ্ছে না। ছেলেটাকে কিছুতেই বোঝাতে পারছি না, সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি নেই। আরে বাবা, অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই কথা। মহারাজের পর রাজা হবে তারই জামাতা, অথচ ওর কোনো হেলদোল নেই। আমার তো সুরের নেশা বাবা, আমি তো অন্য কাউকে চাই বাবা। আমি এই মহলের আনারকলিকে পছন্দ করি, আমি আনারকলিকেই বিয়ে করব। রাজাদের চরিত্রে একটু একটু দোষ থাকেই, ঘরে একজন ঘরওয়ালি আর বাইরে একজন বাহিরওয়ালি, এসব ভেবে কাজ নেই। বিয়ের জিনিসপত্র নিয়ে আমি এক্ষুনি রওনা দেব, আর সাথে তুমিও চলো। ওদিকে মহারাজ দক্ষিণ মন্ত্রীর এমন প্রস্তাব কি করে ফেরাবে সে বুঝতে পারছে না। অনেক ভেবে সে মন্ত্রীকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি অন্তর্মহল থেকে আসছি। মহারাজকে হন্তদন্ত হয়ে আসতে দেখেই ছোট রানী প্রশ্ন করল, কি হয়েছে মহারাজ? আপনি এ সময় অন্দরমহলে এলেন? আপনার শরীর ঠিক আছে? বড় রানী, মেজ রানী কোথায়? পরিণীতাকেও একবার ডাকো। অসময়ে মহারাজের গলা শুনতে পেয়ে রাজকন্যাকে সাথে নিয়ে এলো বড় রানী এবং মেজ রানী। ও, তোমরা এসে গেছো। আমি তোমাদের সামনেই কথাটা বলতে চাই। পরিণীতার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে দক্ষিণ রাজের মন্ত্রী। এদিকে আমাদের মন্ত্রী তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিলেও এখনো কোনো বিয়ের জিনিসপত্র পাঠায়নি। তোমাদের কি মতামত? ক্ষমা করবেন মহারাজ, আপনার সিদ্ধান্তের ওপর আমরা রানীরা কখনো কোনো কথা বলিনি। তবে প্রশ্ন যেহেতু আমাদের মেয়ের জীবন নিয়ে, তাই বলতে বাধ্য হচ্ছি। মেজ রানী, কি বলতে চাও? তুমি নির্ভয় বলো। ওদিকে দক্ষিণ রাজার মন্ত্রী অপেক্ষা করছে। মহারাজ, আমাদের মন্ত্রীর ছেলের চরিত্র বিশেষ ভালো নয়। সারা দিন সুরার নেশায় নাচমহলে পড়ে থাকে। মন্ত্রী বউ সেদিনও এসে পুত্রের ভবিষ্যৎ অন্ধকার বলে বিলাপ করলেন। এমন পাত্র আমাদের মেয়ের যোগ্য হতেই পারে না। কি বলো? এমন কথা তো আমার কানে আসেনি। মা পরিণীতা, তুমি আমাদের বড়ই আদরের। তুমি কাকে তোমার জীবন সঙ্গী করতে চাও? তুমি যার কথা বলবে আমি তাকেই তোমার জীবন সঙ্গী করতে আগ্রহী। বাবা, দক্ষিণ রাজপুত্র আজ বিকেলে আমাদের বাগানে এসেছিল। তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমি তাকে কিছুই বলিনি। তবে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। বেশ, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি এখনই দক্ষিণ মন্ত্রীর প্রস্তাব গ্রহণ করছি আর বিয়ের পত্র পাঠিয়ে দিচ্ছি। মহারাজ হ্যাঁ সূচক পত্র পাঠিয়ে দিল আর দক্ষিণ মন্ত্রীকে বিদায় জানালো। সবটা ভালোই ভালোই মিটে গেলে তো আমার কোনোই লাভ হবে না। আমি কিছুতেই সব ভালোই ভালোই মিটতে দেব না। এই রাজসিংহাসন আমার চাই। আমি বরং চিঠিটা বদলে দিই। মন্ত্রী চিঠিটা বদলে দক্ষিণ মহারাজের কাছে দিতেই সে রাগে জ্বলে উঠল। উত্তর রাজার এত সাহস! আমার রাজপুত্রের সাথে তার টেকো মেয়ের বিয়ে দিতে আপত্তি জানায়। আমি নিজে যাব উত্তরে। আমি থাকতে আপনি কেন? আমি গিয়ে উত্তর রাজার বংশকেই নির্বংশ করে আসি। না, তুমি নও, আমি নিজেই যাব সেখানে। মশা মারতে কামানের কি প্রয়োজন মহারাজ? চুপ করো, যা জানো না তা নিয়ে কথা বলো না মন্ত্রী। আমি একটু একা থাকতে চাই। এদিকে রাজপুত্রের দুশ্চিন্তার শেষ নেই। তার বন্ধু জানালো, মন্ত্রীমশাই খবর এনেছে উত্তরের মহারাজ নাকি এই বিয়েতে সম্মতি দেয়নি। কি বলছো এসব?
রাজকন্যা নিজে আমাকে ঘটক পাঠাতে বলেছিল। বন্ধু, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। সে হয়তো তার বাবাকে কিছুই বলতে পারেনি। না না, এটা হতে পারে না। আমাকে এক্ষুনি রাজকন্যার সাথে দেখা করতে হবে। আমি চলি। কিন্তু এত রাতে যদি কোনো বিপদ হয় রাজপুত্র? বন্ধুর কোনো কথাই না শুনে সে রাজকন্যার সাথে দেখা করতে চলে যায়। পরিণীতা তখন ঘরের এক কোণে বসে রাজপুত্রের কল্পনায় বিভোর। রাজকন্যা, আমি জানতে চাই তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি নও? রাজপুত্র, আপনি এখানে? কেউ দেখে নেয়নি তো? আপনি এত রাতে? কি হয়েছে? রাজকন্যা, আমি আমার প্রশ্নের উত্তর জানতে এসেছি এখানে। তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, তবে কেন আমাকে ঘটক পাঠাতে বলেছিলে? আর কেন না বললে? তুমি কি আমাকে এতটুকু ভালোবাসো না? কি বলছেন আপনি? আমার বাবা আপনাদের মন্ত্রীর কাছে বিয়ের চিঠি দিয়েছে। আগামীকাল আমাদের বিয়ে। কি হয়েছে? তার মানে ও, এখন আমার কাছে সব পরিষ্কার। তুমি তৈরি থেকো, কাল বড় হয়ে এসেই তোমাকে নিয়ে যাব আমি। চলি। কি হলো? উনি কোথায় চলে গেলেন? এটা সত্যি নাকি কল্পনা? ওদিকে রাজকন্যার বিয়ের জন্য উত্তরের মহারাজ দক্ষিণ রাজার কাছে তত্ত্ব পাঠিয়েছে। রাজা তো আরো রেগে চিৎকার জুড়ে দিয়েছে। উত্তরের রাজার এত স্পর্ধা হয় কি করে? আমার মন্ত্রীকে না বলে আবার বিয়ের তত্ত্ব পাঠানোর সাহস পায় কেমন করে? আমার কাছে সব পরিষ্কার বাবা। বনে আমার উপরে আচমকা হামলা যে করেছিল সে আর কেউ নয়, আমাদের মন্ত্রী। আমার জন্য আসা বিয়ের পত্র সেই বদলে দিয়েছে। কারণ আমি না থাকলে রাজার কিছু হলে রাজধর্মের নীতি অনুযায়ী মন্ত্রী সিংহাসন পায়। কি মন্ত্রী মশাই, আমি ঠিক বলছি তো? তীরের নীল পালক কেবল আপনিই ব্যবহার করেন। আমাকে ভুল বুঝছেন রাজপুত্র। আমি কেন এমন করব? এই, কে আছো? এই বিশ্বাসঘাতককে এখনই কারাগারে নিক্ষেপ করো। কুমারের বিয়ের পর একে শুনে চড়ানো হবে। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ছেড়ে দিন। সিংহাসনের লোভ আমাকে পেয়ে বসেছিল। আমাকে বাঁচান মহারাজ। কিন্তু মন্ত্রীর কোনো কথা শোনার কেউই ছিল না। পরদিন দক্ষিণ রাজা তার ছেলেকে নিয়ে উত্তরের রাজ্যে গেলেন, আর তাদের সঙ্গী হলো রাজপুত্রের বন্ধু। আজ পরিণীতার বিয়ে। রাজকন্যার দিক থেকে চোখ সরানো যায় না। শুধু মাথায় কোনো চুল নেই বলে বাকি সব সৌন্দর্য ফিকে লাগছে। তুমি আমার বন্ধু হয়েও আমার সাথে এমন করলে। আমার পুত্রটাকে নিজের টেকো মেয়ের বশে করে নিলে। বন্ধু হয়ে তোমার এই অপরাধ আমি কখনো ক্ষমা করব না। আর তোমার মেয়ে কখনো আমার প্রাসাদের রাজবধূর মর্যাদা পাবে না। কুমারের এই ঘোর একদিন ঠিকই কেটে যাবে। ক্ষমা করবেন দক্ষিণ মহারাজ। বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে এসেছিল, আর এখন বিয়ের লগ্ন। এসব বলে আর কোনো কিছুই হবে না। তবে আপনার কাছে অনুরোধ, আমার মেয়েকে আপনি পিতার স্নেহের অভাব মুক্ত করবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওদিকে বিয়ে শুরু হলো। টেকো রাজকন্যা পরিণীতার গলায় রাজকুমার মালা দিতেই রাজকন্যার টাক মাথায় চুল গজাতে শুরু করলো। রাজকন্যার মাথায় কেশ গজাতে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি ধন্য যে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। আপনি আমার সত্যিকারের ভালোবাসা রাজপুত্র। আজ আপনার ভালোবাসার জন্যে ভিখারির অভিশাপ থেকে আমি মুক্ত হলাম। আরে, এ যে সোনার প্রতিমা। এর চেয়ে যোগ্য রাজবধূ আমি কোথায় পেতাম? ভাগ্য যখন দেয় তখন দুহাত ভরেই দেয়। পরিণীতার বিয়ের পর তার 7 মা ভীষণ ভেঙে পড়েছে। মেয়েকে ছাড়া তারা কখনো থাকেনি। ভেবেছিলাম আমার মেয়েটাকে বিয়েই দিতে পারবো না, কিন্তু এমন বড় রাজ্যে আমার মেয়ের বিয়ে হবে সেটা আমাদের কল্পনার অতীত ছিল। দেখেছো তো, যারা ভালো সৃষ্টিকর্তা কখনো তাদের সাথে খারাপ কিছু হতে দেন না। চুল নেই বলে কত কথা সহ্য করেছে মেয়েটা, অথচ দেখো চোখের সামনেই এমন কেশ হলো যে সবার মুখ বন্ধ। আর পরিণীতার দিক থেকে যেন কারোর চোখই সরছিল না।
তোমরা এখনো তৈরি হওনি? পরিণীতার শ্বশুর বাড়ি যেতে হবে তো, ভুলে গেছো আজ আমাদের মেয়ের বউ ভাত। মেজো বলছিল ওর শরীরটা ভালো নয়, ওকে একা রেখে কেমন করে যায়। আপনি বরং মন্ত্রী মশাইকে সঙ্গে নিয়ে যান। তা কি করে হয়? তোমাদের না দেখলে পরিণীতা অনেক কষ্ট পাবে। আর মেজরানী, তুমি তো জানো পরিণীতা তোমাকে ছাড়া খাবার খেতেই চায় না। মেজো, শরীর কি খুব বেশি খারাপ লাগছে? আমি এখনই তৈরি হয়ে আসছি, পরিণীতার জন্য মন কেমন করছে। ওদিকে রাজপুত্রের বন্ধু বড্ড মন খারাপ। প্রাসাদের কোথাও তাকে দেখা যাচ্ছে না। রাজপুত্র অনেক কষ্টে তার বন্ধুর দেখা পেল। প্রাসাদে কত আয়োজন, আর তুমি এখানে? কি হয়েছে তোমার বন্ধু? আমি ওই পাখিটাকে খুঁজছি যে তোমাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে সাহায্য করলো। পাখিটাকে পেলে কি তুমি কি তোমার জন্য কাউকে খুঁজে দিতে বলবে? আমি কি পাগল নাকি আমার পেট খারাপ? তুমি জানো না রাজপুত্র, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। আমি জীবিতই বেশ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তুমি অনেক মজা করতে পারো, তা বললে না তো পাখিটাকে দিয়ে কি করবে? ওটাকে প্রথমে আমি শিকার করব, তারপর ওটাকে পুড়িয়ে খাবো আমি। ছোট্ট পাখির এত সাহস আমার কাছ থেকে আমার বন্ধুকে কেড়ে নেয়। আমি শুনেছি বিয়ের পর বন্ধু আর বন্ধু থাকে না, পর হয়ে যায়। পরিণীতা বড্ড ভালো মেয়ে, তুমি ওর সাথে আলাপ করলেই বুঝতে পারবে। দেখেছো রাজপুত্র, এখনই তুমি তোমার বউয়ের গুণগান করতে শুরু করে দিয়েছো। আসলেও বিবাহিত জীবন এমনই, তাই তো মেয়েদের আমি এত ভয় পাই। সব মেয়েই মায়াবিনী। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চলো তো। রাজকন্যা পরিণীতার আলোয় প্রাসাদ যেন আলোকিত হয়ে যায়। পরিণীতা, তুমি আজ থেকে দক্ষিণ রাজবাড়ির রাজবধূ, আর এটা হলো তোমার খাস দাসী। ও সব সময় তোমার খেয়াল রাখবে। ধন্যবাদ পিতা। তোমার কি প্রাসাদের জন্য মন কেমন করছে? আর কিছুক্ষণ পরেই তোমার বাবা আর মায়েরা আসবে, তুমি তৈরি হও, নয়তো আমার মিত্র তোমার পিতা এসে বলবে আমি তার আদরের কন্যার কোনো খেয়ালই রাখিনি। না পিতা, আপনি সত্যিই আমার পিতার চেয়ে কোনো অংশে কম নন। শুধু মায়েদের ছেড়ে কখনো কোথাও যায়নি তো, তাই মনটা কেমন করছে। তোমাকে আরেকটা কথা বলতে চাই, প্রাসাদে শান্তি না থাকলে রাজ্যেও শান্তি বিরাজ করে না। আজ থেকে প্রাসাদের শান্তির দায়িত্ব তোমার। আমি চাইবো তুমি সব কিছু খেয়াল রাখবে। সব বেশ ঠিকঠাক চলছিল, কিন্তু পুরনো মন্ত্রী খুশি হয়নি। আমার হাতে আছে মোক্ষম এক অস্ত্র, সেটাকে পুঁজি করেই এমন চাল দেব যে সবাই মাত হয়ে যাবে। আমি কিছুতেই মহারাজকে শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। অনেক ভেবে পুরনো মন্ত্রী গেল তার বন্ধু জাদুকর কাপালিকের কাছে। এদিকে জাদুকর কাপালিক তার গুহার মধ্যে বিড়বিড় করে মন্ত্র পড়ছিল, আর হঠাৎ করে মন্ত্রী জাদুকরকে ডাক দিল। কাপালিক, তুমি কি আছো? আরে, রাজার বাতিল করে দেয়া মন্ত্রী যে, তা এত বছর পর কি মনে করে এসেছো? নাকি পদ ভুলে? ভুলে নয়, আমি রাজাকে একটা শিক্ষা দিতে চাই, তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার গুরুর আদেশ আছে, আমার প্রয়োজন ছাড়া আমি যদি আমার শক্তির অপব্যবহার করি তাহলে আমার শক্তি আমাকে ছেড়ে চলে যাবে, যা আর কখনোই ফেরত পাওয়া যাবে না। অন্যায় অন্যায় তো রাজা তোমার সাথেও করেছে। তুমি জাদু চর্চা করতে বলেই তোমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল। এর কোনো শাস্তি কি রাজা পাবে না? তুমি আমাকে কি করতে বলছো? রাজার ছেলেকে জাদু দিয়ে এমন কিছু করে দাও যাতে রাজা অনেক ভেঙে পড়ে। রাজা ভেঙে পড়লেই আমি আমার আখের গোছাতে বেশি সময় নেব না। ঠিক আছে, অবশ্যই তোমাকে সাহায্য করব তাহলে আমি। হে অপশক্তি, আমি তোমাকে রাজ রক্তের স্বাদ দেব, তুমি আমাকে সাহায্য করো।
শুভ কাজ ফেলে রেখে লাভ নেই, আজই চলো। রাজার ছেলের বিয়ে, সবাই আমন্ত্রণ পেয়েছে, শুধু তুমি আর আমি ছাড়া। আজ রাজাকে মন ভরে আনন্দ করতে দাও, কারণ কাল থেকে রাজার চোখের পানি বাতাসে মিশে বৃষ্টি ঝরবে। শত্রু শেষ রাখতে নেই, আর প্রতিশোধ ফেলে রাখতে নেই, তবে তাতে মরিচা পড়ে যায়। চলো, যা হবে আজই হবে। তাহলে বেশ, তাই চলো। তখনই কাপালিক জাদুকরকে সাথে নিয়ে পুরনো মন্ত্রী দক্ষিণ রাজবাড়ির দিকে রওনা হলো। ওদিকে সকাল থেকে পরিণীতা রাজপুত্রকে দেখতে পায়নি। তার কেমন যেন সবকিছু অগোছালো লাগছে। কি হয়েছে যুবরানী? আপনি কি কিছু খুঁজছেন? মল্লিকা, তুমি রাজকুমারকে দেখেছো কোথাও? না যুবরানী, উনাকে বাগানের দিকে যেতে দেখেছিলাম অনেক সকালে, তারপর আর দেখিনি কোথাও। তুমি একটু গিয়ে দেখো না সে কোথায় আছে। যদি তার দেখা পাও তবে বলো যুবরানী তাকে স্মরণ করছেন। জি মহারানী, আমি এখনই গিয়ে দেখে আসছি। তখন রাজপুত্র আর তার বন্ধু এলো পরিণীতার কাছে। মল্লিকা, তুমি কি দেখতে যাচ্ছ? আমি আসছি যুবরানী। রাজকুমারী পরিণীতা, ইনি হচ্ছে আমার বন্ধু। একেবারে বাল্য সখা, বন্ধু অন্ত প্রাণ। ছোটবেলায় একবার আম কাটতে গিয়ে রাজপুত্রর হাত কেটে গিয়েছিল। বন্ধুর ব্যথা ভাগ করে নিতে হাতের একই অংশে আপনিও হাত কাটছিলেন, তাই না কোটালপুত্র কায়েস? একদিনে আপনি এত কিছু জেনে নিয়েছেন যুবরানী, আর আমার নামটাও মনে রেখেছেন। বাহরে, কেন মনে রাখবো না? আপনি কি আমার বন্ধু নন? আমি তো প্রাসাদের মহারানী, প্রাসাদ সামলে রাখবো। আর আমার এই রাজত্বে আপনি হবেন আমার মন্ত্রী। কি হবেন তো? অবশ্যই যুবরানী, তবে আমি এখন আসি, পরে আবার আসব। বলুন যুবরানী, আজ্ঞা করুন, আপনার জন্য আমি কি করতে পারি? তখন মুখে কত বড় বড় কথা। আবার কখনো দেখা হলে তোমাকে সমুদ্র দেখাবো, চাঁদের আলোতে স্নান করাবো, আর এখন প্রাসাদে এনে তার কোনো খবরই নেই। আমার ভুল মার্জনা করবেন যুবরানী, আর এমন হবে না। ও, এই ফুলটা তোমার জন্য এনেছি, এটা নাও। উত্তরে রাজকন্যা এর চেয়ে বেশি কিছুই চায় না রাজকুমার। আজ তো আমার বৌভাত, চলুন আমি আপনাকে খেতে দিই। কোথায় ক্লান্ত পথিকের মতো তোমার গৃহে এলাম, যত্ন করে বসাবে তা নয়। ফুলদানিটা যেন কোথায়? আচ্ছা চলো, আমি আর ফুলদানির আঘাতে অজ্ঞান হতে চাই না। ওদিকে 7 রানীকে সাথে নিয়ে উত্তরের মহারাজ এসেছে দক্ষিণ রাজার প্রাসাদে। বাহ, কি চোখ জুড়ানো রাজপ্রাসাদ! যাদের পছন্দ এত সুন্দর তারা নিশ্চয়ই মানুষ হিসাবে খারাপ নয়। আমাদের কন্যার ভাগ্য সত্যি সুপ্রসন্ন। কোনো আয়োজন তো চোখে পড়ছে না। তবে কি দক্ষিণ মহারাজ আমাদের কন্যাকে এখনো মন থেকে গ্রহণ করেননি? এসব পরে ভাবলেও চলবে, আগে চলো ভেতরে গিয়ে দেখি। আপনারা নিশ্চয় যুবরানীর পিতামাতা, আসুন, অনুগ্রহ করে ভেতরে আসুন। তখনই দাসী এসে খবর দিল, যুবরানী, আপনার পিতামাতা এসেছেন। তুমি যাও, আমি আসছি। মেয়ের এমন সাজ দেখে রানীরা বেশ খুশি হলো। বাবা আর মায়েদের কাছে পেয়ে পরিণীতার আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল। মেজো মা, আমি নেই বলে নিশ্চয়ই তুমি মনে করে রাজবৈদ্য দেওয়া ওষুধ খাওনি। কয়েকদিনে চেহারার কি হাল হয়েছে তোমাদের? আমি ঠিক আছি পরিমা, শুধু তো শাসনের কথাগুলো বড্ড মনে পড়ে। প্রাসাদটায় যেন প্রাণ নেই। আসুন আসুন, আমাদের রাজবাড়িতে আপনাদেরকে স্বাগতম। ঠিক তখনই জাদুকর কাপালিক সেখানে প্রবেশ করলো।
আমাকে স্বাগতম করবেন না মহারাজ? আমি তো বিনা আমন্ত্রণেই চলে এসেছি। তুমি তুমি এখানে কেন? পুরনো হিসেব মেটাতে চাই মহারাজ। সব এত সহজে ভুলে গেলে চলবে কেমন করে? তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তুমি এখনই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাও। আজ একটা শুভ দিন, নয়তো সৈন্য ডেকে তোমাকে বন্দি করতে 2 বার ভাবতাম না। আমাকে বন্দি করবেন? দেখি কার এত সাহস, কে আমাকে আটকে রাখতে পারে। কারো সাধ্য নেই আমাকে আটকানোর। আমি কাপালিক জাদুকর।